আজ তোমাদের দশম শ্রেণীর পাঠ্য আফ্রিকা কবিতার মূল বিষয়বস্তু পাঠ করব। কবিতাটির উৎস প্রথমেই বলে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি সঞ্চয়িতায় সাময়িক পত্র থেকে সংকলিত হয়েছে। পরে পত্রপুট কাব্যগ্রন্থেও কবিতাটি সংকলিত হয়েছে। কবিতার যে মূল বিষয় সংক্ষেপ, সেখানে আমরা দেখতে পাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের উপর তীব্র ধিক্কার বাণী উচ্চারণ করেছেন। কবি তার কবিতার সূচনাতেই বলেছেন সৃষ্টির আদিলগ্নের কথা। তিনি বলেছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। অর্থাৎ আমরা কি দেখব এখানেতে? কবি বলছেন বিশ্ব স্রষ্টা আদিম যুগে সৃষ্টির সূচনায় নিজ সৃষ্টির প্রতি খুশি না হয়ে বারবার নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন। তিনি সৃষ্টির প্রতি অসন্তোষে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ছিলেন। সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধারিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নতুন রূপ দিয়েছিল। কবিতায় বলেছেন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধারিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ কি? অর্থাৎ কবি বলছেন এই যে আফ্রিকা মহাদেশ এশিয়া ভূখণ্ডের সঙ্গে একত্রে ছিল। আফ্রিকা পরবর্তীকালে অর্থাৎ এই স্রষ্টার যে অসন্তোষ, সেই অসন্তোষের শিকার হয়ে এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়? আলাদা মহাদেশ গঠন করে, আর মাঝে ভূমধ্য সাগরের সৃষ্টি হয়, যেটা তোমরা ম্যাপ দেখলে বুঝতে পারবে। ভূমধ্য, দুই ভূঁইয়ের মাঝে সাগর, ভূমধ্য সাগর। তারপরে কবি লিখছেন, আফ্রিকা যখন সৃষ্টি হলো, তাকে বনস্পতির নিবিড় পাহারায় ঘিরে ধরল। অর্থাৎ এক ঘন নিবিড় জঙ্গল আবৃত করল আফ্রিকাকে। সেখানে নিভৃত অবকাশে ধীরে ধীরে দুর্গমের রহস্যকে ভেদ করার চেষ্টা করছিল। জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেতগুলি চেনার চেষ্টা করছিল। আর প্রকৃতির দৃষ্টি অতীত জাদু এই চেতনাহীন মনে মন্ত্র জাগাচ্ছিল। কবি তার যে কবিতার বিষয় সংক্ষেপ, এটাই বোঝাচ্ছেন যে আফ্রিকা যখন নতুন রূপে গঠিত হলো, সেই আফ্রিকার চারপাশে গভীর জঙ্গলের সৃষ্টি হলো। আর তার দুর্গমের রহস্য, সেই দুর্গমের রহস্য প্রকৃতির দৃষ্টি অতীত জাদু এলো কি তার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল। কবি বলছেন, আফ্রিকা প্রকৃতির ভয়ঙ্কর পরিবেশের মধ্যে থাকলেও বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করতে সমর্থ হয়েছিল। তাই কবিতা লাইনে ছিল, বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। অর্থাৎ তার যে ভয়ঙ্কর পরিবেশের মধ্যে এই বিরূপের ছদ্মবেশে ভীষণকে সে বিদ্রুপ করতে পেরেছিল। আর বিভীষিকার প্রচণ্ড মহিমায় নিজেকে উগ্র করে শঙ্কাকে হার মানাতে চাইছিল। আসল কবি বলতে চাইছেন যে আফ্রিকা প্রকৃতির দুর্গমতার মধ্যে থেকে দুর্গমকে জয় করে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করেছিল। এই দুর্গম মহাদেশ আফ্রিকা, যে আফ্রিকাতে মানুষও বহুদিন পর আধুনিক সভ্যতার মানুষ প্রবেশ করতে পেরেছিল। অথচ আমরা জানি
এই আফ্রিকা থেকে মানব জগতের সৃষ্টি। আফ্রিকা থেকে অতীতকালে কয়েক লক্ষ বছর আগে মানুষ পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল, যখন পৃথিবীতে তুষার যুগ এসেছিল। তো কবি লিখছেন, কবিতায় যেমন লেখা আছে, হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তার অর্থটা এবার বলবো। কবি বলছেন যে আফ্রিকা সমস্ত রকম প্রাকৃতিক প্রতিকূলতাকে একটু একটু করে কাটিয়ে নিজের অস্তিত্বের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছিল। তার মধ্যে ছিল প্রভূত খনিজের সম্পদের ভাণ্ডার। আফ্রিকার মানুষ সংস্কৃতি, ঐতিহ্য, কারুশিল্প কোনো কিছুতেই পিছিয়ে ছিল না। তার যে মানবিক রূপ ছিল সেটি তখনও পর্যন্ত সভ্য ইউরোপীয় দেশগুলির কাছে অপরিচিত ছিল। তাই তারা আফ্রিকাকে চিরদিন উপেক্ষার দৃষ্টিতে দেখে এসেছে। অর্থাৎ ইউরোপীয় শক্তি এই দুর্গম আফ্রিকায় প্রবেশ করতে পারেনি বা প্রবেশ করতে চায়নি। তারা জানত না যে আফ্রিকায় এই বিপুল পরিমাণ অর্থ সম্পদের ভাণ্ডার লুকিয়ে আছে। যখন তারা জেনেছিল, তারপরেই তারা নিজেদিকে উগ্র করেছিল। এবার সেই কাহিনী একটু পরে আসছি। কবি বলছেন যে এই কবিতা যেটা দেখিয়েছেন, কিন্তু এই অপরিচিত রূপটি সভ্য দেশগুলির কাছে চেনা হয়ে যেতেই অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ যখনই ইউরোপীয় শক্তি জানতে পারল যে আফ্রিকা ধন সম্পদের ভাণ্ডার, মাটির নিচে প্রচুর পরিমাণ সম্পদ আছে, তখনই তারা এই আফ্রিকাকে একটু অন্য নজরে দেখল। অর্থের লোভে, প্রভুত্বের লোভে, সম্পদের লোভে তার এই দুর্গমকে ভয় না পেয়ে, দুর্গমকে ধ্বংস করে তারা পথ বানিয়ে নিল আফ্রিকা আসার। তাই কবি কবিতায় যে লিখেছেন, কবিতার চরণের এক একটি কথা, তার বিষয়বস্তু হচ্ছে এটাই। সেই অবস্থা ছিল ভয়ঙ্কর। ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের হাতে আফ্রিকাবাসীরা নিষ্ঠুর বর্বরচিতভাবে আঘাতপ্রাপ্ত হলো। তাদের প্রাকৃতিক সম্পদ হলো লুণ্ঠিত এবং তারা দাস রূপে পরিগণিত হলো। যেটা কবিতার চরণে তোমরা লেখা আছে, দেখবে যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমার নেকড়ে বলতে আফ্রিকার জঙ্গলের নেকড়ে, তার চেয়েও হিংস্র ছিল। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কবিতায় বলছেন এই ইউরোপের সাম্রাজ্যবাদী দলকে তিনি বলছেন মানুষ ধরার দল। তাদের নিজ বর্বর আচরণের জন্য নেকড়ের থেকেও ভয়ঙ্কর বলে চিহ্নিত করেছেন কবি। তাদের বর্বর লোভে ভূলুণ্ঠিত মানবিকতা, তাদের পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড ও রক্তে অশ্রুতে মিশে আফ্রিকার ধূলি পঙ্কিল হয়ে গিয়েছিল। তারা আফ্রিকার ইতিহাসকে চির অপমানিত করেছিল আর নিজেদের অত্যাচারের চিরচিহ্ন দিয়ে গেছিল। কবিতায় বলছেন তারপরে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এবং পরের প্যারাতেই কবি আরেকটি বাস্তব রূপ প্রকাশ করছেন। কবি লিখছেন কবিতার লাইনে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। কবি দেখেছেন এই বিষয়টি। সাম্রাজ্যবাদীরা আফ্রিকার বুকে পীড়ন, শোষণ, অত্যাচার চালালেও নিজের দেশের অবস্থা রেখেছিল সুস্থির, শান্ত। অর্থাৎ কি, এই সাম্রাজ্যবাদী শোষণকারী দল আফ্রিকায় যতই অত্যাচার চালাক না কেন, নিজের এলাকাটা অর্থাৎ ইউরোপটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছিল। তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে দয়াময় দেবতার নামে সকাল সন্ধ্যায় ঘণ্টা বাজছিল। শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমুচ্ছিল। আর যারা কবি, তাদের সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। কবি আমাদের সত্যাদর্শী দ্রষ্টা পুরুষ, তার চোখে সাম্রাজ্যবাদীদের ভবিষ্যৎও ফুটে উঠেছে। কবিতা ইঙ্গিত দিয়েছেন যে পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য সভ্যতাদের গুলিতে
এই প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ তখন সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে এক গভীর অস্থিরতার সৃষ্টি হয়েছিল, যা তাদের কাছে ছিল গভীর সতর্কবার্তা। পশুরা যেমন গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে দিনের অন্তিমকাল ঘোষণা করে, সাম্রাজ্যবাদীরাও নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছিল। অর্থাৎ আমরা দেখেছিলাম যে 20 শতকের প্রথমেই এই অস্থিরতা, সাম্রাজ্য দখল করার যে একটা লোভ, যে কারণে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে বেঁধে যায় প্রথম বিশ্বযুদ্ধ। কবি সেটাই বলছেন এখানে। সাম্রাজ্যবাদীরাও নিজেদের ধ্বংস করে নিজেদের বিপদ ডেকে এনেছিল। কবি কবিতার শেষে যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। তিনি মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার নির্যাতিত শোষিত মানুষদের পাশে এসে দাঁড়াবেন আর বলবেন, সভ্যতা শেষ পুণ্যবাণী, ক্ষমা করো। তো বলবেন, ক্ষমা করো। কবি চেয়েছেন সাম্রাজ্যবাদীরা হিংস্র, অমানবিক, নিষ্ঠুর, লুণ্ঠন যে আচরণ করুক, তাদের ক্ষমা মন্ত্রে দীক্ষিত করে মানবিকতার আদর্শই প্রতিষ্ঠিত হোক। তাহলে কবি শেষের দিকে মানবতার আদর্শ প্রচার করলেন। এবার যদি বলি এক নজরে কবিতাটির কি গুরুত্বপূর্ণ বিষয় পেলাম, তো সেখানে আমরা পেলাম প্রথমত বিচ্ছিন্ন আফ্রিকা, সভ্য জগতের উপেক্ষায় বিভীষিকাময় অরণ্যের আধারে নিজস্ব সমাজ ও সংস্কৃতি নিয়ে সকলের অজ্ঞাতসারে অবস্থান করছিল। অর্থাৎ যে আফ্রিকাকে কেউ চিনতে পারেনি এতদিন, যেটা আমরা প্রথম দুটো বেলায় দেখেছি। তারপরে দ্বিতীয়ত কি আসছে, ইউরোপীয় শ্বেতাঙ্গরা আফ্রিকার সম্পদের লোভে, লুণ্ঠনে, নির্যাতনে কলঙ্কিত করেছে আফ্রিকার ইতিহাসকে। তৃতীয় রূপ যে বক্তব্য কবি প্রকাশ করেছেন সেটি হলো আগ্রাসনকারীদের নিরুদ্বিগ্ন জীবনের সুখ মোটেই বিঘ্নিত হয়নি। এই যে আগ্রাসনকারী অর্থাৎ ইউরোপীয় শক্তি, তাদের নিজেদের সুখ কিন্তু বিঘ্নিত হয়নি, তারা আফ্রিকায় এসে অত্যাচার করেছে। আর শেষ প্যারাতে শেষ দিকে আমরা কবিতা শেষে যেটা পেয়েছি, এই সংকটকালে কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন। কেন? কারণ আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থী হতে। তাই তিনি বলেছেন যে বলো ক্ষমা করো। তাহলে এই রূপটি অর্থাৎ আফ্রিকার প্রাচীনকাল থেকে আধুনিক কাল অর্থাৎ সাম্রাজ্যবাদী শোষণের কাল পর্যন্ত যে রূপটা, সেই রূপ কবি খুব সুন্দরভাবে, খুবই সংক্ষেপে তুলে ধরেছেন।